আপনারা কি জানেন 1872 সালের সেই যে এভিডেন্স অ্যাক্ট, কবে প্রথম এই এভিডেন্স অ্যাক্টের পরিবর্তন আনা হলো এবং সেই আইনে কি কি পরিবর্তন এসছে আপনার কি জানা আছে? যে মোবাইলটা আপনি সর্বক্ষণ ঘাটাঘাটি করছেন সেই মোবাইলটাও একটা সাক্ষীর উপাদান হতে পারে। ব্রিটিশদের তৈরি করে দেওয়া বহু আইন ভারতবর্ষের সংবিধানে বারবার দেখতে পাওয়া গিয়েছে এবং সময়ের সাথে সাথে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর একের পর এক আইন সংশোধন করা হয়েছে। 1872 সালের আইন প্রণয়ন হয়েছিল। কি আইন প্রণয়ন হয়েছিল আপনারা কি জানেন? আপনারা কি জানেন 1872 সালের সেই যে এভিডেন্স অ্যাক্ট পরবর্তীতে কি কি পরিবর্তন করা হয়েছিল এবং 1872 সালের পরে কবে প্রথম এই এভিডেন্স অ্যাক্টের পরিবর্তন আনা হলো, কবে এই আইন কার্যকর করা হলো এবং সেই আইনে কি কি পরিবর্তন এসছে আপনার কি জানা আছে? শুধুমাত্র কাগজের ভিত্তিতে অভিযুক্তকে সর্বোচ্চ সাজা দেওয়া যায় না, এর বাইরেও কি কি প্রমাণ প্রয়োজনীয়তা রয়েছে আপনি কি জানতেন যে একদিন সিসিটিভি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স হয়ে দাঁড়াতে পারে? আপনি কি জানেন যে মোবাইলটা আপনি সর্বক্ষণ ঘাটাঘাটি করছেন সেই মোবাইলটাও একটা সাক্ষীর উপাদান হতে পারে? ভারতবর্ষের মানুষ কোনোদিন তারা জানতে পারতেন যে এই এভিডেন্স অ্যাক্টে এগুলো কত গুরুত্বপূর্ণ, কত অপরিসীম? এবং এই এভিডেন্স অ্যাক্টে সুপ্রিম কোর্ট বারবার বিভিন্ন নির্দেশের মধ্যে কি কি কার্যকর করেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই আপনি পাবেন। এভিডেন্স অ্যাক্ট 2023 সালে প্রণীত হয় এবং 2025 সালে তা কার্যকর হয়েছে ভারতীয় সাক্সা অধিনিয়ম। এবং এই ভারতীয় সাক্সা অধিনিয়ম কি কি রেখে গিয়েছে, কি কি তৈরি করেছে নতুন এই এভিডেন্স অ্যাক্টে, অবশ্যই দেখুন কি বলছেন আইনজীবী মহলের অংশ। দেখুন, যেটা নতুন ভারতীয় সাক্সা অধিনিয়ম, যেটা আগে আমাদের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল, পুরোটাই সেম আছে, শুধু নামটা শুধু চেঞ্জ হয়েছে। আর ধারার বিষয়ে যে জায়গাটা, যে ক্রসের জায়গা, যেটা আমাদের ক্রিমিনাল কোর্টের, যেটা আগে ক্রসের জায়গাটা খুব লিমিটেড ছিল, এখন একটা অ্যামেন্ডমেন্ট করে সেই জায়গাটা বড় করা হয়েছে। যে কারণ কিছু জায়গায় ধরুন কোনো রেপের মামলা, একটি মেয়ের তার আত্মসম্মানের জায়গায় যেহেতু কোনো প্রশ্ন করা যাবে না, এটা আগে যে জায়গাগুলোতে বার ছিল সেগুলোতে একটু ব্রডার পার্সপেক্টিভে করা হয়েছে। বাকিটা পুরোটাই যা ছিল 1872 সালের যে আইনটা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ওটাই আছে, কিন্তু সেকশনে কিছু হেরফের হয়েছে, এছাড়া বেসিক কোনো চেঞ্জেস নেই। সেগুলো কি কি চেঞ্জ হয়েছে? চেঞ্জেস বলতে যেটা বললাম, আপনার ক্রসের ক্ষেত্রে যদি একটাখানা লিমিটেশনটা বাড়ানো হয়েছে, আপনার চাইল্ড উইটনেসের ক্ষেত্রে তার জায়গাটা অনেকটা বাড়ানো হয়েছে। কারণ আগে যেটা চাইল্ড উইটনেসের ক্ষেত্রে যদি কোনো বাচ্চা সাক্ষী দিতে আসে, তার সাক্ষ্য গ্রহণটা কত দূর অবধি গ্রহণযোগ্যতা হবে তার একটা লিমিটেশন ছিল, সেটাও অনেকটা পার্সপেক্টিভ থেকে বড় করা হয়েছে। আর সবথেকে বড় জিনিস, যে স্বাক্ষর প্রমাণের সময় যে ডকুমেন্টস, যেগুলোকে আমরা, যেমন ধরুন আগে সেকেন্ডারি এভিডেন্স, প্রাইমারি এভিডেন্স বলে একটা ভাগ ছিল। ধরুন যেটা অরিজিনাল ডকুমেন্ট, সেই অরিজিনাল ডকুমেন্ট যদি না থাকে, তার সেকেন্ডারি এভিডেন্স কোনগুলো হবে, সেটা আজকে তার জায়গাটা অনেকটা বাড়ানো হয়েছে। কারণ আমাদের যেমন এখন প্রসিডিউরাল লতে, যেটা আমাদের ইনফরমেশন টেকনোলজি, এআই এর যে ইউজ, এই জায়গাগুলোতে, এইগুলোতে যদি কোনো এভিডেন্স আছে, সেটা কিভাবে আমরা দেখব, তার উপর অনেকটা বাড়ানো হয়েছে। মানে এআই এর যুগ আসছে, যেটা আমাদের তথ্য প্রযুক্তির ব্যাপারে যতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জায়গায় সেই পার্সপেক্টিভগুলো এভিডেন্সে কিভাবে গ্রহণযোগ্যতা হবে, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের সাথে সমন্বয় রেখে সেই জায়গাটা বাড়ানো হয়েছে। যেমন ধরুন আপনি কোনো এভিডেন্স কিছু যদি টেন্ডার করতে চাইছেন, সেটা কোনো রকমভাবে তথ্য প্রযুক্তিযুক্ত কাজ,
কোনো কম্পিউটারের সোর্স রিলেটেড এভিডেন্স, ভয়েস স্যাম্পল, হ্যাঁ, এইগুলোকে আগে তথ্যে ঢোকাতে গিয়ে আজ এভিডেন্সে আনতে গেলে অনেক রকম প্রসিডিউরাল ল ছিল, সেটা অনেকটা শিথিল করা হয়েছে। আগে যেমন একটা জিনিস ছিল, ভয়েস স্যাম্পল বলে কোনো টার্ম সিআরপিসিতে ছিল না, সেটা কিন্তু এখন ঢোকানো হয়েছে এবং সেটা ম্যান্ডেটরি করা হয়েছে আসামির ক্ষেত্রে, যে আসামি কোনোদিনও বলতে পারে না যে ভয়েস স্যাম্পল দেবো না। যেমন ফিঙ্গারপ্রিন্ট বলুন, এইগুলো এভিডেন্সে এলে যে কীভাবে ইভ্যালুয়েট করা হবে, কিভাবে সেটাকে যাচাই করা হবে, সেই জায়গাটা, সেই অ্যাম্বিটটা অনেকটা বড় করে দেওয়া হয়েছে। এর ক্ষেত্রে আর এক্সপার্ট ওপিনিয়ন বা ধরুন এইটার ভয়েস স্যাম্পল, একা ভয়েস স্যাম্পলের ওপর বেস করে যদি কোনো মামলার কোনো বিচার্য পেন্ডিং থাকে, সেটা কিভাবে, সেই পার্সপেক্টিভগুলো বড় করে দেওয়া হয়েছে। এখানে ডিজিটাল এভিডেন্সের এটাও যুক্ত। হ্যাঁ, এটা পার্ট অফ দ্য ইনফরমেশন টেকনোলজি। কেননা আমাদের আগে যেটা ছিল, আগে তো এতটা আমাদের কম্পিউটার রিসোর্সেস বলুন, কম্পিউটার রিলেটেড অফেন্সেস বলুন, ডিজিটাল অফেন্সেস বলুন, এতটা তো ছিল না। তো আজকের ডেটে যেরকমভাবে যুগ যেভাবে পাল্টেছে, সেই ডিজিটাল এভিডেন্স, সোর্স রিলেটেড টু অফেন্স রিলেটিং টু ইনফরমেশন টেকনোলজি, অফেন্স রিলেটিং টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কথাগুলো মাথায় রেখে ওই পার্সপেক্টিভটার জায়গাটা এভিডেন্স কীভাবে গ্রহণযোগ্যতা হবে, কারণ এইগুলোই প্রত্যেকটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স হয়। আর যে যদি কারো কল রেকর্ডস থাকে, সেই রেকর্ডিংয়ের ওপর তো আপনার পুরো ব্যাপারটা, কল রেকর্ডিংটা তো, ফোনটা তো আর এক্সিবিট হবে না, আপনার পেন ড্রাইভে কল রেকর্ডিংটা তোলা হলো, পেন ড্রাইভটা ইন দ্যাট কেস ইজ আ সেকেন্ডারি এভিডেন্স। সেই সেকেন্ডারি এভিডেন্সটা যতটা পারা যায় গ্রহণযোগ্যতা রাখার, সেটাই হচ্ছে আপনার এই আইনে সেই পার্সপেক্টিভটা বড় করে দিয়েছে। আগে যেমন প্রাইমারি এভিডেন্স যদি না থাকে, সেকেন্ডারি এভিডেন্স অনেক দেখে শুনে সেটা অ্যাডমিট হতো। এই ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি, ডিজিটাল এভিডেন্স, ইন কেস অফ অফেন্স রিলেটিং টু এনি কাইন্ড অফ কম্পিউটার রিসোর্সেস, এনি কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন ধরুন ডিফেক, এইসব ক্ষেত্রে যা যা অফেন্সেসগুলো হবে, সেই ক্ষেত্রে এই সেকেন্ডারি এভিডেন্সের ওপর ভিত্তি করেই পুরো জিনিসটা আপনার একটা ট্রায়ালের প্রসিড করতে পারে, এক্সিবিট হওয়া অনেক ইজি। আগে প্রাইমারি এভিডেন্স যদি না থাকে, তখন সেকেন্ডারি এভিডেন্সটা এক্সিবিট করা হতো অনেক কিছু দেখে, এখন সেই জায়গাটা উঠিয়ে দিয়েছে। এখন পুরোপুরি সেকেন্ডারি এভিডেন্সের ওপরই আপনার সাজা লাগতে পারে, যদি প্রপারলি সব জিনিসটা গুছিয়ে করা যায়। আমি বলছি, আজ থেকে যদি 5 বছর আগে যে কোনো, সেটা ক্রিমিনাল হতে পারে, সিভিল হতে পারে, বা আপনার সাইবার হতে পারে, এক এক রকমের অপরাধ হয়ে থাকে, সেক্ষেত্রে সেই সময় বিচার ব্যবস্থায় এই এভিডেন্স অ্যাক্টের কার্যকারিতা কী ছিল এবং আজকে কতটা তার? দেখুন, যেটা সব থেকে বড় জিনিস, আজ থেকে 5 বছর বলুন, কি আজ থেকে 2-3 বছর আগেও ধরুন কোনো একটা অফেন্স হয়েছে, সিসিটিভি ফুটেজে সেটা দেখা গেছে, দিস আ পার্ট অফ দি ইলেকট্রনিক অফ এভিডেন্স। সেই সিসিটিভি ফুটেজটার যেটা হার্ড ডিস্কটা, সেই হার্ড ডিস্কটার যে পার্ট অফ দ্য এভিডেন্স হবে, সেটা কীভাবে ইভ্যালুয়েট হবে, সেটা অনেক কমপ্লিকেটেড ছিল। কমপ্লিকেটেড ইন দ্য সেন্স, ইট উইজ টু গো টু এফএসএল সেটার জেনুইনিটি টেস্ট করবে, এফএসএল সেখান থেকে সেইটাকে আবার পেনড্রাইভে এনে আবার একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে যাবে, সেখান থেকে গভর্নমেন্ট এক্সামিনেশনে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে, সেখান থেকে অ্যাসার্টেন করে জিনিসটা হতো। একটা লং রান প্রসেস ছিল। সেই প্রসেসটা এখন অনেক ছোট হয়ে গেছে। কেন? কারণ এখন পার্টিকুলার সাইবার ক্রাইম রিলেটেড যারা ওয়েল ইকুইপড যেটা আমরা বলি, সেই জায়গাগুলো অনেকটা স্কোপ অনেকটা বড়। তো শুধু এভিডেন্সে একটা আগে যেটা জায়গাটা ছিল, যদি কোনো ডিজিটাল এভিডেন্স হোক, কোনো ইলেকট্রনিক এভিডেন্স হোক, শুধু সেটার উপর বেস করে কখনো সাজা দেওয়া বা কোনো ট্রায়াল এগোনো, সেটা সিভিল হোক, ক্রিমিনাল হোক, সেটা এগোনোটা খুব দুষ্কর ছিল। আজকে ধরুন আপনার কাছে কোনো একটা 30 বছরের পুরনো ডকুমেন্ট আছে, আপনার কাছে অরিজিনাল ডকুমেন্টে নেই, আপনার কাছে পিডিএফ ফর্মে ডকুমেন্টটা আছে, আপনার মোবাইলে হোক, আপনার যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসে হোক, সেটার উপর বেস করে একটা সিভিল মামলায় আপনার রাইট কিন্তু ডিটারমাইন করে দেওয়া যায়। এই স্কোপটা, এইটা কিন্তু ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে অনেকটা বড় করে দিয়েছে। আপনার কাছে ধরুন কোনো ডকুমেন্ট যেটা ধরা হয় আইনে, যে কোনো ডকুমেন্ট উইচ ইজ 30 years old, সেটা ধরে নেওয়া হবে সেটা জেনুইন, এবং কোনো ইলেকট্রনিক ডকুমেন্ট যদি 5 years old হয়, তো এটা ধরা হবে জেনুইন। এই ক্ষেত্রে কোনো 30 years of old ডকুমেন্ট আপনার কাছে পিডিএফ ফর্মে থাকতেই পারে, আপনি ছবি তুলে পিডিএফ ফর্মে রেখে, সেই ডকুমেন্টটা অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ট্রায়ালের সময় আপনার সিভিল মামলায় আপনার কাছে নেই, কিন্তু আপনার কাছে পিডিএফ ফর্মটা আছে। দ্যাট পিডিএফ ফর্ম উইল বি ট্রিটেড অ্যাজ আ পার্ট অফ দ্য এভিডেন্স, উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ আ পার্ট অফ দ্য এভিডেন্স, ইট উইল বি ট্রিটেড অ্যাজ আ 30-year-old ডিড। কোনো ডিড ধরুন 30 বছর 40 বছরের পুরনো ডিড হতেই পারে, তখন সেটা সেইভাবে ট্রিট করা হবে।
এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন সে হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের তো কার্যকলাপ দেখতে পাওয়া যায়। এই কার্যকলাপ থেকে সরাসরি আদালতে বা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ সেখানে সরাসরি সেই ভিডিও দেখে সেটা কুইক অ্যাকশন নেওয়া, এটা কি আগে ছিল না? এটা না, এটা দেখুন, আগে যে পার্সপেক্টিভ যেটা আমি বললাম, আগে যদি কোনো ভিডিও থাকতো বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস থেকে কিছু পাওয়া যেত, অনেক কিছু ভেবে চিন্তে তবে এগোতে হতো, কারণ সেটাকে ফেক কি জেনুইন সেটার ভেরাসিটি টেস্ট করা, সেটাকে এফএসএলে পাঠানো। তো এখন সেই জায়গাটা অনেকটা ন্যারো হয়ে গেছে। ন্যারো ইন দ্য সেন্স, এখন আর আপনাকে 10টা জায়গায় দৌড়োতে হবে না, পুলিশকে 10টা জায়গায় দৌড়োতে হবে না। যদি কোনো পার্টিকুলার কোনো অফেন্সের ব্যাপারে এই এভিডেন্সটা যদি দেওয়া হয়, যে আপনি একটা ভিডিও করলেন রাস্তায় কাউকে মারা হচ্ছে, সেই ভিডিওটা আপনি যদি থানাতে বা কোনো একটা পার্টিকুলার এজেন্সিকে দিলেন, সে এটা দেখে ওটা ইভ্যালুয়েট করে সঙ্গে সঙ্গে স্টেপ নিতে পারবে। তাকে আর কোনো জায়গায় পাঠিয়ে সেটা ভেরাসিটি টেস্ট করে তখন সেটা ফার্দার করতে হবে না। আপনার মানহানির ক্ষেত্রে ধরুন, কোনো একটা শ্লীলতাহানির ক্ষেত্রে, একটা মেয়ের শ্লীলতাহানি হচ্ছে বা একটা মেয়ের উপর শারীরিক অত্যাচার হচ্ছে, সেইটা যদি সে ভিডিওগ্রাফ করে সঙ্গে সঙ্গে সে যদি পাঠায়, তার এগেন্সে সঙ্গে সঙ্গেই অ্যাকশন করা যাবে। এই স্কোপটা বিএনএসএস বলুন, ভারতীয় নাগরিক সাক্ষা বলুন, সেটা পুরো বিএনএসএ পুরোটাতেই আছে। এই জায়গাটা, এই স্কোপটা, অ্যাম্বিটটা অনেকটা বড় করা হয়েছে। কিন্তু বেসিক যে স্ট্রাকচারটা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, কীভাবে এভিডেন্স নেওয়া হবে, কীভাবে এভিডেন্সকে ইভ্যালুয়েট করা হবে, কত দূর অবধি এভিডেন্স যাবে, ওই স্ট্রাকচারটা মোরাললেস স্কেলিটনটা এখনও সেম আছে, কিন্তু তার পার্সপেক্টিভগুলো, তার পাওয়ারগুলো, তার যতটা দূর সম্ভবটা লিমিটটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিকজ জাজিং বাই দি প্রেজেন্ট কন্ডিশন অফ দি সোসাইটি। কারণ আমরা যত ইভ্যালুয়েট হচ্ছি, আমরা যত ডেভেলপ করছি, যত টেকনোলজি ডেভেলপ করছি, তার সাথে সামঞ্জস্য রেখে এই জিনিসটা করানো। কারণ ধরুন একটা ব্যাঙ্ক ফ্রড হলো ইলেকট্রনিক মিডিয়াম থেকে, আর যদি ইনস্ট্যান্টলি স্টেপ না হওয়া যায়, তাহলে ওই পুরো ডেটা আজকের ডেটে ডিলিট করে দেবে। আপনি এখানে বসে ধরুন সাউদির কোনো লোক সাউদি থেকে বসে এখানে একটা ইলিগাল ট্রান্সফার করে দিল, পুরো ডেটা সে ডিলিট করে দেওয়ার সুযোগ পাবে, যদি সেরকম টাইম পায়। সেই জায়গাটা বিচার্য করে এখন সেই লিমিটেশনটা অনেকটা কম। এখন ইনস্ট্যান্টলি দ্য পুলিশ ক্যান টেক স্টেপস, এনি এজেন্সি ক্যান টেক স্টেপস অন দিস রিগার্ড। এই পাওয়ারটা সবসময় দেওয়া হয়েছে। আমরা আগে অন্তত বছর 10-15 আগেও দেখতাম যে বিভিন্ন রেপ কেস বা পুরনো মার্ডার কেস, এইগুলো ক্ষেত্রে একটা লাইফ মানুষ সে আদৌ সেই অপরাধটা করেছে কি না, সেইটার জন্য আলাদা করে কোনো টেস্ট হতো না। যেটুকু সাক্ষী বা যেটুকু সাক্ষ্য পাওয়া যেত তার উপরে বেস করেই কিন্তু আমরা দেখেছি ট্রায়াল হয়েছে, অভিযুক্তরা সাজা পেয়েছে, আবার অনেকে নির্দোষ মানুষও সাজা পেয়ে গেছে। কিন্তু এখন যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে, যে লাইভ ডিটেক্ট করা হচ্ছে, এক্ষেত্রে কি এই নতুন যে বিএনএস অ্যাক্টের কারণেই কিন্তু এইটা? হ্যাঁ, এইটার একটা পার্সপেক্টিভটা অনেকটাই বাড়ানো হয়েছে। যদিও এর বেনিফিটটা পুরনো অ্যাক্টের ওপর হালে একটা ম্যাটার আপনাদের হয়তো মনে আছে, পানিহাটি কাউন্সিলর মার্ডার কেস, হালে ওটাতে সাজা দেওয়া হলো অনলি অন দ্য বেসিস অফ দ্য সিসিটিভি ফুটেজ, কোনো আই উইটনেস ছিল না। তো তখন ওই জজ সাহেব ওইর ওপরই ডিপেন্ড করে, পুরো এই ইলেকট্রনিক রেকর্ডটার ওপর ডিপেন্ড করে কিন্তু সাজা হয়েছে। তা উনি যে জায়গাটা, যতদূর আমার যা নলেজ আছে, যে জাজমেন্টে উনি যে জিনিসগুলো রেফার করেছেন, ওই নতুন যেটা এভিডেন্স অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট যেগুলো আছে তার ওপর বেস করি। কারণ একটা জিনিস, আপনি আমাদের আইন আছে, আমরা সাজা তখনই যেতে পারবো, বা প্রসিডিউরাল ল, সাবস্ট্যান্টিভ ল, প্রসিডিউরাল ল দুটো আলাদা। সাবস্ট্যান্টিভ ল হচ্ছে এটা রাইট। ধরুন আইপিসির ধারা তখন যে টাইমে অফেন্স হয়েছিল সেই ধারার উপরই যেতে আজকে কিন্তু তার ট্রায়াল হবে, যদি সেই অফেন্সটা তখন থাকতো। কিন্তু ইন কেস অফ প্রসিডিউরাল ল, ইউ অলওয়েজ হ্যাভ দি লিবার্টি ওই জিনিসটাকে ইউজ করার, কেননা সেটাতে আপনার রাইটটা এফেক্ট হচ্ছে না, আপনি প্রসিডিউরাল লতে যাচ্ছেন। তো ওই জায়গা থেকে ওই জিনিসটার ওপর ডিপেন্ড করে এই পানিহাটির যেটা কাউন্সিলর মার্ডার কেসটা, ওই সাজাটা ওখানে দেওয়া হয়েছে। এটা যদি আজ থেকে ধরুন বছর 10-15 আগে হতো, তখন কিন্তু এত ভালো প্রযুক্তিগতভাবে জিনিসগুলোকে উপর ডিপেন্ডেন্ট করে হয়তো আজ তারা খালাসি হতো, কারণ কোনো আই উইটনেস নেই। ইটস অনলি অন দ্য বেসিস অফ দ্য সিসিটিভি ফুটেজ, কারণ ওখানে তো কোনো উইটনেস আসেনি। কারণ যখন সিসিটিভি ফুটেজ আসে, তার মানে তার কোনো আই উইটনেস নেই। দি আইস বলতে গেলে, চোখের দেখা বলতে গেলে সিসিটিভি ফুটেজটাই, তো অনলি বেসড অন দ্যাট
ওই সাজাটা করা যায়। আজকে কোনো স্পটে কোনো রাত্রিবেলা অনেক গভীর রাতে যদি কোনো ক্রাইম হয়ে থাকে কোনো ফাঁকা জায়গা, সেখানে তো 90% জায়গা তো শহরের ভেতরে আজ সিসিটিভি ফুটেজ আছে। তো ওই সিসিটিভি ফুটেজের বেসিসে দ্যাট ক্রাইম ক্যান বি ডিটেক্টেড, দ্যাট ক্রিমিনালস ক্যান বি বুকড। তো ওই স্পট পার্সপেক্টিভ থেকে স্কোপটা অনেকটা বড়। এই নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে কত সালে হলো? 2023 সালে হয়েছে, এটা এফেক্ট হয়েছে 2024 জুলাই মাসে। এটা এসছে আপনার অক্টোবর 2023 সালে। এটা পার্লামেন্টে করা হয়েছিল, তারপরে দুবার জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জেপিসিতে গিয়েছিল ফর ডিফারেন্ট কাইন্ড অফ চেঞ্জেস, যেটা রেকমেন্ড করা হয়। তারপরে তো ওটা আবার রাজ্যসভা থেকে প্রেসিডেন্টের কাছে, তারপরে এই জুন 2024 এটা এফেক্ট হয়েছে 3টে আইন একসাথে। সিআরপিসি, ইন্ডিয়ান পেনাল কোড আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টটা চেঞ্জ হয়ে এলো, ভারতীয় নাগরিক সুরক্ষা অধিনিয়ম, আর একটা যেটা হলো এভিডেন্স অ্যাক্ট, বিএনএস হলো বা ভারতীয় নাগরিক সুরক্ষা, আরেকটা যেটা বিএনএসএস এসছে, ভারতীয় নাগরিক সাক্ষা সুরক্ষা আইন।